আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়জন আছেন জানি না সঠিক, যদি আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আশা করি বুঝতে পারবো সাউন্ডগুলো ক্লিয়ার আছে কিনা একটু চেক করে নিচ্ছি। সত্যি বলতে দীর্ঘদিন পরে হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়া, তো আশা করি সাউন্ড ক্লিয়ার আছে। সাউন্ড ক্লিয়ার থাকার কথা। ইচ্ছা ছিল ট্যাবে ক্লাস নেওয়ার, সেটাতে একটু পেইড চাচ্ছে, এই জন্যই পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ওকে, আমরা শুরু করছি। আপনারা যারা আসছেন তারা আপনাদের পরিচিত আর কেউ থাকলে তাদেরকে ইনভাইট করতে পারেন। পরিচিত যদি আর কেউ থাকে আপনাদের, তাদেরকে ইনভাইট করার অনুরোধ করব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, শেয়ার করা যায়। যতটুকু সম্ভব কাজ কমপ্লিট করলাম। এখন ভূমিকা না করে আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিচ্ছি। সাউন্ড একটু চেক করে দিচ্ছি আমরা। তাহলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা এই মুহূর্তে ক্লাস দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবার জন্যই আজকের অল্প সময়টুকু যাতে বৃথা না যায়, আপনার মূল্যবান সময় যেন নষ্ট না হয় এবং আপনি কিছু যাতে শিখতে পারেন, সেই তৌফিক আল্লাহ আমার মধ্যে দান করুক, যাতে আমি সেইভাবে বলতে পারি। একই সাথে আপনাদের মনোযোগটা রাখার চেষ্টা করবেন, পাশাপাশি আমিও এমনভাবেই পড়াবো যাতে আপনাদের মনোযোগটা সর্বদা থাকে। তো প্রথমেই যে কথাটা বোঝেন সবাই, আপনারা ছিলেন হচ্ছে এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, সেখান থেকে আপনারা পদার্পণ করছেন এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট।
তাহলে আপনাদের এই এসটা চেঞ্জ হয় নাই, এটা একটু বুঝবেন। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট মূলত এইটা বলতে পারি সেকেন্ডারি, এবং এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি। এই এসএস কিন্তু পরিবর্তন হয় নাই। তাহলে প্রথমেই আপনারা আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন যে আমরা যেটা মনে করি যে আমি তো কলেজে উঠে গেলাম, বাস্তবিক অর্থে আপনার সার্টিফিকেটের সাথে কোনো কলেজ শব্দটি নাই। আপনাদের সার্টিফিকেটের সাথে কোনো কলেজ শব্দটি নাই। একটু বোঝার চেষ্টা করেন। আমি যত জায়গায় পড়িয়েছি অনেক সময়, যদিও তাদের সাথে আমি ফ্রি হয়ে যেতাম বলেই তারপরেও বলছি, ক্লাস 10-এর মাঝে মধ্যেই বাচ্চা কাচ্চাদেরকে কিন্তু পিটানো হইত, এবং আমি সেই বিষয়টা ইন্টারেও বজায় রাখি। আগেই বলেছি কলেজের স্টুডেন্টের গায়ে কি হাত করবো না, কিন্তু আপনারা কলেজে নয়, আপনারা হায়ার সেকেন্ডারি লেভেলে আছেন। এরপরে আপনারা কলেজে যাবেন। এই রেজাল্টটা নির্ভর করবে আপনি কোন কলেজে যাবেন নাকি কোন বিশ্ববিদ্যালয়ে যাবেন। বিশ্ববিদ্যালয় এবং কলেজ এই বিষয়টা হচ্ছে এমন যে বড় পরিধি বলতে বিশ্ববিদ্যালয়, আর একটু পরিধি ছোট হলে সেটা কলেজ। যেমন চট্টগ্রাম মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, এগুলো কিন্তু কলেজ। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়। ঠিক তেমনই আবার চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, এগুলো হচ্ছে অনার্স মাস্টার্স লেভেলের কলেজ। সেখানে যদিও ইন্টার আছে। তো প্রথমেই আপনি এসএসসি পার করলেন, আমি কলেজ স্টুডেন্ট, ডন কেয়ার, এই মেন্টালিটি থাকলে দেখবেন চোখ বন্ধ করতে করতেই আপনাদের ফার্স্ট ইয়ার শেষ। অলরেডি আমাদের চট্টগ্রামের বা বাংলাদেশের সর্বত্রই ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটা চলছে। কষ্ট করে তাদের কাছে আপনারা একটু জিজ্ঞেস করবেন যে ফার্স্ট ইয়ার ফাইনাল কতদিন সময় পাইলেন, নাকি দেখতে দেখতেই শেষ হয়ে গেল। ওদের ক্লাস শুরু হয়েছিল সেপ্টেম্বরের 15 তারিখে, এবং এই মাসের 15 তারিখের মধ্যেই, তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ওরা কিন্তু 1 বছরও পায় নাই ফার্স্ট ইয়ারে, আর সেকেন্ড ইয়ার দেখতে দেখতে যাবে গা। তো এই বিষয়গুলো একদম প্রথম ক্লাসে আপনাদেরকে বর্ণনা করা উচিত। সব সময় মোটিভেশন কথাগুলো আপনারা শুনবেন না, কিন্তু যদি আজকে শুনে ফেলতে পারেন তাহলে পরবর্তীতে এই বিষয়টা আপনাদেরকে হেল্প করবে। এই জন্য প্রথম ক্লাস, পরিচিতির ক্লাস, এটাতে সঠিক গাইডলাইন পান। আপনি আমার কাছে ভর্তি হবেন এই সব আলতো ফালতো কথা আমি বলতে আসি নাই। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এইচএসসি সম্পর্কে যা বুঝি এবং মনে হয় যতটুকু শেয়ার করলে আপনাদের উপকৃত হবেন আপনারা, সেই বিষয়টাই শেয়ার করার জন্য এখানে এসেছি। তাহলে প্রথমে মাথা থেকে কলেজ চিন্তা যারা বাদ দিতে পারবেন, বিশ্বাস করেন আপনি আসলেই একজন মেধাবী এবং বাবা মার বাধ্যগত সন্তান হিসাবেই থাকবেন। কিন্তু আপনি যদি নিজেকে বড় বড় মনে করেন, আমি তো কলেজে উঠে গেছি, এখন বাবা মা কি বলবে, আমি তো গ্রাম থেকে শহরে আসছি, বিশ্বাস করেন এই একটা লেভেল আপনাকে অনেক ওপরে উঠাইতে পারে, অনেক নিচে নামাইতে পারে। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা কিভাবে নিজেদেরকে জাস্টিফাই করবেন। তাহলে প্রথমে আপনাদেরকে এইচএসসি এবং এসএসসি নিয়ে বিষয়টা বোঝালাম। এবার সেকেন্ডে আসেন। আমার যে সাবজেক্ট, তাহলে আমার সাবজেক্টটা হচ্ছে কি বায়োলজি। এই বায়োলজি নিয়ে প্রথম যে কথাটা, আমি পড়াই বলে বলছি না, বায়োলজিটা এসএসসি লেভেলে বায়োলজি আলাদাভাবে অফলাইনে স্টুডেন্ট পড়ে, এদের সংখ্যাটা খুবই 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 নগণ্য। কারণ কি, সবারই একটা চিন্তা ভাবনা যে বায়োলজি তো মুখস্থ বিদ্যা, আমরা মুখস্থ করে ফেলবো, আমাদের বায়োলজি হয়ে যাবে। সত্যি বলতে আমার কাছে 2টা বই আছে, আপনাদেরকে একটু দেখাই। এসএসসিটা একটু ছেঁড়া আছে, মেয়েদের থেকে নিলাম। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আপনাদের এসএসসি বই, এটা হচ্ছে এসএসসি বই, এবং এই এসএসসি বইয়ের পৃষ্ঠা সংখ্যা 320-এর কম, 320টি। এসএসসি বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে আপনাদের 320, এবং এই 2টা হচ্ছে আপনাদের এইচএসসির বই। এই 2টা হচ্ছে আপনাদের কি এইচএসসির বই।
এটা বোটানি এবং এটা হচ্ছে জুওলজি। এই দুই মিলে, এটা গত বছরের বইটা, আমি পৃষ্ঠা সংখ্যা আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি। এই দুই বই মিলে আপনাদের পৃষ্ঠা সংখ্যা আছে, লাস্টের দিকে কিছু প্রশ্ন আছে, ওগুলোতে পৃষ্ঠা সংখ্যা লেখা ওইভাবে নাই। তারপরে যদি আমি মূল পৃষ্ঠাটা বলি আপনাদেরকে, অলমোস্ট 500 প্লাস এক বইয়ে, এটাতেও সেম হবে, প্রায় 500 বা তার কাছাকাছি। ঠিক আছে, প্রায় 500 বা তার কাছাকাছি। কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে পেছনের দিকে। এখানে বইয়ের মধ্যে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, দেখেন 543, 544, ঠিক আছে, 544। তো যাই হোক, আপনি যে বইটা ক্লাস 9-10 2 বছর, যদিও আপনারা 2 বছর পান নাই, আমি সেগুলো নিয়ে আলোচনা করব, তাহলে আপনি এসএসসিতে এই বায়োলজি বইটা পড়লেন, যারা পুরো সিলেবাস পড়েছে ধরেন 320 পৃষ্ঠা, সেটা এইচএসসিতে যে দুইটা বই আলাদা ভিন্ন হয়ে যাচ্ছে, দুটাতেই আলাদাভাবে পরীক্ষা দিতে হবে, একটা বোটানি এবং আর একটা হচ্ছে জুওলজি। এই দুইটা বই আমাদের 500 প্লাস 1000 প্লাস পৃষ্ঠা আছে। তার মানে অলমোস্ট 3 গুণ তো অবশ্যই, প্রায় 4 গুণের কাছাকাছি। এসএসসির বায়োলজি এবং ইন্টারের বায়োলজির ব্যবধানটা হচ্ছে 4 গুণ। তাহলে আপনার ডিউরেশনটা এসএসসির চাইতেও ইন্টারে কম, তবে মূল্যায়নটা অনেক 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 বেশি। এটাই নির্ধারণ করবে আগামী দিনে আপনি মিস্টার নেহা, আপনার নাম কি শুধু নেহা থাকবে, নাকি গর্ব করে বলবে যে আমার মেয়েটা বুয়েটে চান্স পেয়েছে, আমার মেয়েটা মেডিকেলে চান্স পেয়েছে। বিশ্বাস করেন, মেডিকেল মানেই আপনার নামের আগে ডাক্তার চলে যাবে, বিষয়টা অনেকটাই এরকম। প্রথম দিকে ডাক্তার দিবেন না, কিন্তু লিখবেন ধরেন নেহা সিএমসি। তো এই লক্ষ্যটা আপনার ভেতরে জেদ হিসাবে যদি বসতে পারে, তাহলে আপনি ওই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর যদি না হয়, তাহলে হয়তো বা সাধারণের মতো আমরা চলে যাব। এক্সট্রা অর্ডিনারি কয়েকজন হয় যারা বাই বর্ন খুব ভালো জেনেটিক ক্যাপাসিটি নিয়ে আসে, সেই সংখ্যাটা একেবারেই নগণ্য। আমরা যারা নর্মাল আছি, সাধারণ, প্রচন্ড পরিশ্রম করেই আমাদেরকে সাফল্যের সিঁড়িতে উঠতে হবে, এই বিষয়টা মাথায় রাখবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে পৃষ্ঠা সংখ্যাটা বোঝালাম। তাহলে এখানে দেখেন, এসএসসিতে আপনারা মোট অধ্যায় পড়েছেন 14টা। আপনাদের চ্যাপ্টার ছিল 14 অধ্যায়, এবং এই ইন্টারে পড়বেন বোটানি হচ্ছে 12 অধ্যায় আর জুওলজি হচ্ছে 12 অধ্যায়। তাহলে 24-এর মানে আগে যেটা 14 ছিল সেটা এখন পড়বেন 24। কিন্তু আপনাদের সাথে আমাদের যোগাযোগ হওয়া উচিত আরো আগে, এবং সেটা কোনো আপনাদেরকে প্রেশারাইজ করে না, সহজে কথোপকথনের মাধ্যমে, যে আপনি এই 14টা অধ্যায়ের মধ্যে আপনারা 6.5 নট 7 মাত্র 6.5টা অধ্যায় পড়ে এসএসসি কমপ্লিট করেছেন। তার আগে আপনাদের একটা ভিন্ন বই ছিল, বিজ্ঞান বই। তো যে কারণে আপনাদের অনেকেরই এই 6.5 অধ্যায় ব্যতীত আর কোনো অধ্যায় সম্পর্কে আইডিয়া নেই, এটা আপনারা স্বীকার করেন। তাহলে আপনার কাছে কিন্তু আগে ধরেন যারা এখানে 24টা অধ্যায় পড়তো, তাদের কাছে তো এখানকার 14টা অধ্যায়ের একটা বেসিক থাকতো, এবং এগুলোই এখানকার পড়া। এটা আপনি আস্থা রাখেন শতভাগ। প্রথম অধ্যায়টাতে তেমন একটা নাই, প্রথম অধ্যায় ছাড়া এসএসসির প্রতিটা অধ্যায় ইন্টারে আছে। প্রথম অধ্যায় ছাড়া এসএসসির প্রতিটি অধ্যায় ইন্টারে আছে, মাথার মধ্যে ঢুকিয়ে রাখেন। এখন আসেন আমরা একটু কাজের কথায় যাই। এগুলো দিলাম আপনাদের সিলেবাসটাকে বোঝানোর জন্য, কিভাবে পড়বেন একটু পরে বলতেছি, মনোযোগ দিয়ে বোঝেন। প্রথম কথা হচ্ছে, ইন্টার লাইফে আপনার রিল্যাক্স করার সময়টা খুব খুব কম। আমি কিন্তু একবারও বলি নাই যে রিল্যাক্স করার সময় নাই, আছে, খুব 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 কম। প্রথম কথাই, স্যার কেন কম জানেন? আজকের আমার ক্লাসের যদি কথাগুলোকে আপনারা ক্রপ করে বিভিন্ন জায়গায় যান, প্রচুর সমালোচনা হবে, হোক না।
আপনারা যারা এখন দেখছেন, আমি সবাইকে আমার ভাই বোন হিসেবে চিন্তা করে যেভাবে কথা বলা দরকার সেভাবে বলছি। চট্টগ্রামের সবচেয়ে ভালো কলেজ চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, মহিলা কলেজ, বাকুলিয়া কলেজ, মডেল কলেজ, আমি সরকারি কলেজগুলোর নাম বলতেছি। এছাড়াও আছে আপনার একটা নতুন গত 2-3 বছর আগে হয়েছে আর কি সরকারি, সেটা আছে আশিকানা উলিয়া কলেজ আছে। এগুলো সিটি কর্পোরেশনের মধ্যে বললাম। বাইরেও আরও কলেজ আছে, শহরের বাইরে অন্যান্য উপজেলায় সরকারি কলেজ আছে, যেমন পটিয়া কলেজ, রাজবাড়িয়া কলেজ, ঠিক আছে, কক্সবাজার কলেজ, বান্দরবান কলেজ, এগুলো আছে। কলেজ আপনাকে কি দিবে? কলেজ আপনাকে একটা আইডেন্টিটি দিবে। ইন্টারের কথা বলছে, অনার্স ধরিয়ে না। কলেজ আপনাকে একটা আইডেন্টিটি দিবে। চিটাং কলেজ যে স্টুডেন্টগুলো 2027 ব্যাচের 26 ব্যাচের, যদি কেউ এই লাইভটা দেখে থাকে বা শুনে থাকে, কয়টা স্টুডেন্ট আছে বলেন? শুধু কলেজের টিচারের পড়া দিয়েই সে একদম জিপিএ 5 এর জিপিএ 6 হয়ে গেছে, এরকম কি আছে? কলেজ আপনার যোগ্যতা, আপনি এসএসসিতে যে পরিমাণ নাম্বার পাবেন সেই অনুযায়ী কলেজের টিপের কথা শেষ। স্যার চিটাং কলেজে 1 নাম্বার, কেন 1 নাম্বার হয়েছে? চিটাং কলেজকে বলেন যে যারা সায়েন্সে জিপিএ 3 পাইছে তাদেরকে ভর্তি নিতে বলেন। তারা তো বেছে বেছে চট্টগ্রামের সবচেয়ে সেরাগুলোকে তাদের কলেজে নেয়, তো তারা 1 নাম্বার হবে, বা মহসিন কলেজে 1 নাম্বার হবে, সিটি কলেজে 1 নাম্বার হবে, এগুলো তো স্বাভাবিক কথা। আপনি তো বেছে বেছে তফাতদেরকে নিয়ে ফেলেছেন। যে কলেজ এভারেজে সবগুলোকে 4 পয়েন্ট বা 3 পয়েন্ট গুলোকে নিয়েছে, সে 1 নাম্বার হওয়া কি এত সহজ না? তো আপনাকে একটু বুঝতে হবে, শুধু শুধু স্রোতের সাথে গা ভাসিয়ে দিলে সবাই টিকে না। তারাই টিকে যারা স্রোতের সাথে শরীরটাকে ভাসিয়ে রাখার মতো ক্যাপাসিটি অর্জন করে। তাদের মধ্যে আবার যারা স্রোতটাকে কাজে লাগিয়ে নিজেদের হাতটাকেও প্রসারিত করতে পারে, সাঁতার কাটতে পারে, তারা অন্যদের চাইতে আর একটু এগিয়ে যায়। আপনাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। তো প্রথম কথা হচ্ছে, চট্টগ্রাম শহরে যে স্টুডেন্টগুলো আছে, অনলাইন হোক বা অফলাইন হোক, অন্য কোনো টিচারের কাছে এনগেজ থাকে। এখন আপনাদের কলেজ টাইম সকাল 9টা থেকে বা 10টা থেকে দুপুর 2টা, এরপরে আপনাদের শুরু হয় হচ্ছে বিভিন্ন টিচারের কাছে যাওয়ার প্রতিযোগিতা। সন্ধ্যার পরে যখন আপনি বাসায় ঢোকেন, সত্যি বলতে আপনি আসলে মানুষ পর্যায়ের চাইতে ওপর পর্যায়ের দিকে চলে যান। শরীরের একটা ক্লান্তি বলে তো কথা আছে, কিন্তু নিজের পড়ার চাইতে বেস্ট পড়া আসলে হতে পারে না। আমি টিচার হিসাবে বলতেছি, এসএসসিতে একটা স্টুডেন্টকে বারবার রিপ্লাই করাই মুখস্থ করিয়ে দেওয়া যায় পড়া। ইন্টারে কয়টা অধ্যায় মুখস্থ করাবো বলে? ইন্টারে আপনাকে বুঝতে হবে, বোঝানোর দায়িত্ব টিচারের। 2 নাম্বার, সেটাকে মেমোরাইজ মনে রাখার জন্য কোনো না কোনো কৌশল অ্যাপ্লাই করতে হবে। এক একজন মানুষের কাছে এক এক রকম কৌশল থাকে। এই কৌশলগুলো যে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করতে পারে, ওই টিচারটাই হয়তো বা বেশি স্টুডেন্টের কাছে গ্রহণযোগ্যতা পায়। শুধুমাত্র আজকে আম খাবো, আজকে জার্সি গিফট পাবো, কালকে বিরিয়ানি খাবো, চট্টগ্রাম শহরে পোস্টার দিয়ে ছেয়ে গেছে, এই কাজগুলো বাদ দিয়ে আপনি 2 বছর কি বিরিয়ানি খাইতে যাচ্ছেন? আপনার বাবা মার একটা লক্ষ্য নাই? তো যে সাবজেক্ট, যে টিচারের কাছে ইচ্ছা ভর্তি হবেন, অনুরোধ অন্যের প্ররোচনায় নয়। অন্য আমিও বলতেছি, আমি নিজে। আপনার কাছে যার কথাগুলো বিশ্বাসযোগ্য মনে হবে, আপনি ফিল করতে পারবেন যে আমি এই জিনিসটা যে বুঝি নাই, আমি স্যারকে হাত তুলে বলতে পারবো, স্যার এটা আরেকবার বলেন। আপনি মনে করেন একটা ক্লাসরুমে ঢুকলেন, 200 ক্লাস স্টুডেন্ট, 200-র মধ্যে 100 জনই বোঝে নাই। বিশ্বাস করেন, এগুলোই ঘটে, বাস্তবিক বলছি। 100 জনই বোঝে নাই, কিন্তু ওই 100 জন সবাই ভাবতেছে, আল্লাহ বাকি সবাই বুঝছে, আমি বুঝি নাই। তাহলে আমি যদি হাত তুলে জিজ্ঞেস করি, আমি মনে হয় গাধা। আসলেই আপনি গাধা, কারণ আপনি হাত তুলতেছিলেন। এখন কথা হচ্ছে, 1 ঘন্টার একটা ক্লাসে 200 স্টুডেন্টের মধ্যে যদি 20 জন স্টুডেন্টও একটা ছোট প্রশ্নের টিচারের কাছ থেকে ব্যাখ্যা চায়, ওই টিচারের ক্লাস নিতে পারবে। টিচার ভালো পড়াই খারাপ পড়াই পড়ে গেলাম, আগে সততার সহিত কথাগুলো বলতে হবে। সেই জিনিসটা বললাম, তো আপনার একটু বিবেচনায় রাখবেন, নিজেদের সময়টাকে মূল্যায়ন করবেন। যদি গার্জিয়ান কেউ ক্লাসটা শুনে থাকেন, একটু অনুরোধ থাকলো, আপনার আলোচনা করবেন, আপনার সন্তানটাকে যন্ত্র বানাই দিয়েন না। আপনার সন্তানটাকে দয়া করে যন্ত্র বানিয়ে না। অনেকে বলবে যে হ্যাঁ এরকম না, আপনি একটু তার রুটিনটাকে প্রথম থেকে ভাগ করে দেন। তোমাদের উদ্দেশ্যে বলতেছি, একেবারে HSC 28
এখনো এসএসসি রেজাল্ট পাওনি, তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি রাফি, তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা যদি একদম প্রথম থেকে দিনে মেয়েরা 5 থেকে 6 ঘন্টা, ছেলেরা 4 থেকে 5 ঘন্টা ফিক্সড নিজস্ব পড়া রাখতে পারো, তোমার A+ এবং চান্স নিশ্চিত ইনশাআল্লাহ। আমার এটা রেকর্ড করে রাখো বা ব্লগ করে রাখো কথা, পরে প্রয়োজনে অ্যাড করবে। মেয়েদের জন্য একটু বেশি দিয়েছি, কারণ মেয়েরা হচ্ছে বেশি পারফেকশন খোঁজে। দেখবা 3 পিস কিনতে গেলে বা কোনো কিছু কিনতে গেলে দেখা জামা প্যান্ট কিনছে, একটা ওড়না কেনার জন্য অনেক দোকান চলে যায়। আমি আবারও বলতেছি, এটা মানে একদম পারফেক্ট হওয়া লাগে। সেজন্য মেয়েরা আন্দাজে কম লিখে একটু বইয়ের কথাগুলো হুবহু লেখার চেষ্টা করে। এই জন্য মেয়েদের ক্ষেত্রে সময়টাকে একটু বেশি দিয়েছি। তবে একটা ছেলে যদি 4 থেকে 5 ঘন্টা মনোযোগের সহিত বসে ওই জিনিসগুলোকে ক্যাপচার করতে পারে মাথায়, ছেলেরা সবসময় চিন্তা করে কি জানো, যে আমি এটাকে মানে বুঝবো, থিমটাকে শুধু বুঝবো, এরপরে নিজের মতো বানাবো। এই জন্য একটু সময়টা কম বেশি করে দিয়েছি। তবে অবশ্যই যে স্টুডেন্টটা, আমি স্যার টপ ছিলাম ছেলে, আমি কখনোই পিছিয়ে যাবো না, আমি চেষ্টা করবো। আমি গ্রামের স্কুলে ছিলাম, শহরের স্কুলে ছিলাম, আমি ওই স্কুলের ফার্স্ট বয় ছিলাম, আমি যে কলেজে চান্স পাই না কেন ওই কলেজে আমি ফার্স্ট হবো, আমি টিকবো, আমি বইটা টিকবো, মেডিকেলে টিকবো, ভালো একটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টে টিকবো। আপনি যেভাবেই করেন না কাজে কাজেই আপনাদের পড়ার জন্য আমি সময় বেঁধে দিলাম। সকল সাবজেক্ট মিলে বায়োলজি ভাবিয়েন না, মাত্র 5 ঘন্টা গড়ে। তাহলে কোনোদিন যদি এটা মিস্টেক করেন, পরের দিন আবার দেওয়ার চেষ্টা করবেন। ধরেন আজকে 4 ঘন্টা হয়ে গেছে, পরের দিন 6 ঘন্টা। যদি একটু রেগুলার রাখতে পারেন, আল্লাহর ওয়াস্তে আমাকে সময় দিবেন কতদিন স্যার? 6টা মাস। আপনাদের হাফ ইয়ারলি বা কোনো বিভিন্ন কলেজে ক্লাস টেস্ট নেই, এই পরীক্ষাগুলোতে আপনারা প্রমাণ পাবেন, জলজান্ত একদম নিশ্চিত প্রমাণ পাবেন। এবার আসেন স্যার, বায়োলজি নিয়ে যদি কিছু বলেন, তাহলে বায়োলজি হচ্ছে ব্রাঞ্চ অফ সায়েন্স, বিজ্ঞানের একটি শাখা, যেখানে পৃথিবীতে বসবাসকারী অতি ক্ষুদ্র থেকে বৃহত্তর জীব এবং তাদের জৈবনিক কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে? তো এসএসসি লেভেলে আপনারা যেগুলো বায়োলজি পড়েছেন, ইন্টারে সেগুলোই আছে, তার সাথে প্রত্যেকটার পরিধি বড় হয়ে গেছে। তা আমরা সেগুলো গুছিয়ে পড়ব। এখন আসেন যে বায়োলজি যে পড়বো স্যার, বেশ কিছু কলেজে, কয়েকটা কলেজে আর কি, শুধু ফার্স্ট ইয়ারে শুধু বোটানি আছে, তবে অধিকাংশ কলেজে বোটানি প্লাস জুলজি আছে, যেটা পার্সোনালি আমার পছন্দ। তবে বিভিন্ন কলেজের স্টুডেন্ট একসাথে হওয়ার কারণে অনেকের জন্য অসুবিধা হয়। তো যাই হোক, এটার সাথে আমার কোনো আসলে সম্পৃক্ততা নাই। আমি বললেও এটা চেঞ্জ হবে বা না বললে চেঞ্জ হবে না, এরকম কিছু না। এই জন্য এটা নিয়ে কথা বাড়াচ্ছি না। তবে আপনাদের জন্য যেটা পরামর্শ, জুলজিটা পড়তে একটু বেশি মজা পাবেন। আমি যেমন ট্যাবে নেওয়ার চেষ্টা করছিলাম, আগামী দিন থেকে নেব ইনশাল্লাহ। আপনার প্রত্যেকটা জিনিস ভিডিও অ্যানিমেশন দিয়ে দেখিয়ে দেবো, প্রতিটা পার্ট ইনশাল্লাহ ভিডিও অ্যানিমেশন দিয়ে দেখানো হবে আপনাদের জন্য। বোটানিও যদি আমরা ওইভাবে ফিল করতে পারি, তাহলে বোটানিটাও পড়া সম্ভব। তাহলে আপনাদেরকে আমরা লাস্টের দিকে খুব বেশি সময় নিচ্ছি না, একটু খেয়াল করবেন যে কিভাবে পড়লে আমরা আমাদের সিলেবাসগুলোকে শেষ করতে পারব, এবং আমি অন্যদের চাইতে ইউনিক বা অনন্য হিসাবে থেকে যাব। কিভাবে পড়লে আমি ইউনিক বা অনন্য হয়ে যাব, এটা একটু আমি আপনাদেরকে বোঝাবো। আমি দীর্ঘ 11 বা 12 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে কথাগুলো লিখে দিচ্ছি আপনাদেরকে। তাহলে বায়োলজি যেভাবে পড়বেন, যে টিচারের কাছেই পড়েন, যেভাবে পড়বেন, খেয়াল করেন আমি যেভাবে বলছি, যদি মোটামুটি মেনটেন করতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে বায়োলজিতে আপনি চান্স পাবেন। নাম্বার 1, বায়োলজিকে পড়ার জন্য আপনার প্রতিটা অধ্যায়ে আপনি কিওয়ার্ডসগুলোকে আলাদাভাবে জেনে রাখবেন। প্রতিটা অধ্যায়ের কিওয়ার্ডসগুলোকে আপনি আলাদাভাবে জেনে রাখবেন। এখন কথা হচ্ছে, কিওয়ার্ডস কিন্তু 2 ধরনের হয়। কিওয়ার্ডস কয় ধরনের হয়? 2 ধরনের হয়। আপনাদের পাঠ্যসূচির মধ্যেই কিছু কিওয়ার্ডস দেওয়া থাকে, মানে বইয়ের প্রথম দিকে কিছু কিওয়ার্ডস দেওয়া থাকে, তো সেগুলো তো আছেই, তার সাথে আরো কিছু কিওয়ার্ডস আমি বলে দেবো। যেমন দেখেন, যে আপনার আমি একটা বই দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাতে, আমি দেখি ওখান থেকে কতটুকু স্পষ্ট, যে দেখতে পাচ্ছেন আশা করি। তাহলে দেখেন, প্রাণী বৈচিত্র্য, শ্রেণীবিন্যাস, টেক্সন, প্রজাতি, প্রতিসম,
হিমোসিল, নিডোসাইট, শিখাকোষ, মেন্টল, নেফ্রিডিয়া, এই শব্দগুলো হচ্ছে এই অধ্যায়ের কিওয়ার্ডস। তো এটা তো আপনার বইয়ের মধ্যে আছে, তার মানে এটা সব স্টুডেন্টে পড়বে। এই বইয়ের কিওয়ার্ডসগুলো যদি আপনি জানেন তাহলে যেটা হয় সেটা হচ্ছে আপনার অধ্যায় সম্পর্কে ধারণা হয়। কিন্তু আমি এখানে আলাদাভাবে আপনাদেরকে কিওয়ার্ডস বলতে বোঝাচ্ছি যে বায়োলজির মধ্যে যে গ্রিক অথবা ল্যাটিন বা অন্যান্য ভাষা আছে, অন্যান্য ভাষার শব্দ আছে, এই শব্দগুলো সম্পর্কে আপনারা জানবেন প্রতিটা অধ্যায়ে। স্যার কয়টা শব্দ শিখতে হয়? হাইস্ট 120 থেকে 130টা ভোকাবুলারি, বায়োলজিক্যাল ভোকাবুলারি, এটা শিখতে। যদি শিখতে পারেন তাহলে আপনি রাজা। যেমন আমরা সবাই জানি সেল, CELL, সেল মানে কি বলেন? কোষ। এটা সবাই জানে। কিন্তু এইটা মানে যে কোষ, এটাও কিন্তু অনেকেরই জানার কথা। সাইট বা সাইটো, এই সাইট বা সাইটো মানে কিন্তু কোষ। সাইট বা সাইটো মানে কোষ। তাহলে ধরেন আমার কোষ রাফি সাইট, শিক্ষামন্ত্রীর কোষ মিলন সাইট। মজা করে আমরা জার্সি পরে আছি, মেসির কোষ মেসি সাইট। ওকে, নেইমারের কোষ নেইমার সাইট। তাহলে আমি যে শব্দগুলো বলেছিলাম সেখানে দেখেন তো একটা শব্দ ছিল নিডোসাইট। নিডোসাইট, তাহলে আপনি নিডো মানে জানেন না, কিন্তু সাইট মানে তো আপনি জানেন। মানে আপনি কিভাবে একটা টপিককে আপনি নিজের আত্মস্থ করে ফেলবেন সেটাই হচ্ছে কিওয়ার্ডস। এই শব্দগুলো আপনাকে জানতে হবে। তাহলে নিডো আপনি না জানেন, কিন্তু আপনি একটা জিনিস জানেন কিনা বলেন তো? প্রাণী জগতের যে পর্ব আছে সেখানে নিডারিয়া নামক একটা পর্ব ক্লাস 8-এ পড়েছিলেন কিনা? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, আশা করি মনে পড়ছে। তাহলে নিডো শব্দটা তো নিডারিয়ার সাথে মিল আছে, ধরে ফেলছেন আপনি, শেষ হয়ে গেছে। নিডারিয়া পর্বের প্রাণীদের যে পরিণত কোষটা আছে সেটাই হচ্ছে নিডোসাইট। আপনারা এসএসসিতে আপনাদের 37 নম্বর পৃষ্ঠায় ছিল, পড়েছিলেন, খেয়াল করেন, এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট, এরিথ্রো শব্দের অর্থ আসলে লাল, লাল কোষ। তা আমাদের দেহে লাল কোষ কি আছে? লোহিত রক্তকণিকা। তাহলে এই লোহিত রক্তকণিকাকে আমরা কি বলি বলেন? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট। লিউকোসাইট, লিউকো মানে সাদা বা বর্ণহীন, তাহলে শ্বেত রক্তকণিকা লিউকোসাইট। থ্রম্বোসাইট, থ্রম্ব মানে হচ্ছে যে জমাট বাঁধতে পারে, তাহলে জমাট বাধ্যকারী কোষকে বলা হয় থ্রম্বোসাইট। তা আমাদের কোনো জায়গায় কেটে গেলে ওই যে রক্ত পড়ে, একটু পরে আবার রক্ত পড়া বন্ধ হয়ে যায়, জমাট বেঁধে যায়, এই বিষয়টাই হচ্ছে থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট। এরকম সাইট দিয়ে যদি আমি আপনাদের পুরো বইয়ের বিষয়টা আলোচনা করতে চাই, আমরা কিন্তু অনেকগুলো শব্দ পাবো। তো সেগুলো আমরা আগামী দিন আলোচনার জন্য রেখে দিলাম। জাস্ট বুঝাচ্ছি যে আপনি কিওয়ার্ডস ভিত্তিক করবেন। প্রতিটা অধ্যায়ের শুরুতে একটা পেজ রেখে দিবেন যে ওই অধ্যায়ের মধ্যে কোন কোন কিওয়ার্ডস গুলো আছে সেগুলো আপনি আপনার আলোচনার মধ্যে নিয়ে আসবেন। এটাই থাকবে আপনার টার্গেট। আমি কিন্তু জাস্ট একটা শব্দ দিয়েছি, কিওয়ার্ডস একটা। এরকম অনেক শব্দ আছে, যেমন যারা আগে থেকেই জানেন বেশিরভাগ শব্দ আমি আপনাদের পরিচিত করে বলার চেষ্টা করতেছি। বায়োলজির মধ্যে ফাইট, ফাইটো, ফাইটা এবং ফাইকো, এই চারটা শব্দ মানে উদ্ভিদ। জাস্ট এই চারটা শব্দ মানেই উদ্ভিদ, আর কোনো ভিন্ন শব্দ নয়। ফাইট, ফাইটো, ফাইটা এবং ফাইকো, এই চারটা মানে উদ্ভিদ। আপনি উদাহরণ যে কতগুলো পাবেন বলার বাইরে, কতগুলো যে পাবেন। যেমন ফাইট, গ্যামেটোফাইট, স্পোরোফাইট, ঠিক আছে? গ্যামেটোফাইট, স্পোরোফাইট, এই যে উদ্ভিদ, উদ্ভিদের আলোচনা। ফাইটো, ফাইটো হরমোন,
তাহলে আমার যে আমি রাফি, আমার যে দাড়ি গজাইছে, বলেন তো কেন গজাইছে? হরমোনের কারণে। আমি মায়ের পেট থেকে যখন বের হয়েছিলাম দাড়ি ছিল না। আমাদের দেহের যে হরমোন সেটা হরমোনই বলতেছে। আর যখনই সেটা উদ্ভিদের হরমোন হবে, ফাইটো হরমোন, ফাইটো হরমোন, ফাইটো প্লাঙ্কটন, আপনারা 13 নম্বর অধ্যায়ে পড়েছেন, তিনটার এগুলো সব আছে। ফাইটো মানে উদ্ভিদ, প্লাঙ্কটন মানে ভাসমান কণা। ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ কণাটি বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। ফাইটা, এখানে কি অধ্যায় পাবেন? ব্রায়োফাইটা, মস বর্গীয় উদ্ভিদ, টেরিডোফাইটা, ফার্ন বর্গীয় উদ্ভিদ। ঠিক আছে? তাহলে ফাইটা শব্দতে তারা অনেক উদাহরণ পাবেন। ফাইকো, দেখেন 9-10 পড়েছেন, ইন্টারের সেম জায়গায় আছে, আরো বিভিন্ন জায়গায় আছে। এই যে একটা উদ্ভিদের ফুল লাল হইল, তো তার জন্য রঞ্জক কি থাকে? ফাইকো এরিথ্রিন, একটু আগে বললেন না, এরিথ্রো মানে লাল, ফাইকো এরিথ্রিন, ফাইকো সায়ানিন, ফাইকো বিলিন, ফাইকো জ্যান্থিন। এই বিষয়গুলো আমরা শিখবো। আমি শুধু এই ফাইকো দিয়ে আপনাদেরকে 10-12টার উপরে বলে দিয়েছি, লিখে দিচ্ছি না, আপনাদেরকে বোঝাচ্ছি যে বায়োলজিটা কিভাবে পড়বেন, কিভাবে পড়লে অন্য যে কোনো স্টুডেন্টের চাইতে আপনি বায়োলজি মুখস্থ ছাড়া লিখে ফেলতে পারবেন। শুধু 120টা শব্দকে একটু ভালো করে মুখস্থ করবেন, কতগুলো বুঝে বুঝে পড়বো, ঠিক আছে? আর অধিকাংশ আমরা নিজেরা বানিয়ে লিখবো, কিন্তু আমাদের সকল অ্যান্সার হবে রাইট। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে কিওয়ার্ডস। নাম্বার টু, বায়োলজিকে সহজ করার জন্য আমরা ছক আকারে পড়বো। ছক, যে কোনো অধ্যায়কে একটা কনসেপ্ট ম্যাপের মধ্যে নিয়ে আসবেন, তাহলে সে অধ্যায়ের যাবতীয় বিষয় আপনার খুব সহজেই মনে থাকবে। ছক আকারে পড়বেন যে কোনো অধ্যায়কে, ঠিক আছে? যে কোনো অধ্যায়। যেমন দেখেন, আপনাদের একেবারে যখন বোটানি আপনারা পড়বেন বা জুলজি যাই বলেন না কেন, যে আমি যে কোনো অধ্যায়কে ছকে সাজাতে পারতেছি, সমস্যা নাই। বা ধরেন আপনারা 9-10 ছিল না, মানে আপনারা শর্ট সিলেবাস, যেহেতু আমাদের যে মানুষের পরিপাকতন্ত্রটা আছে, পরিপাকতন্ত্র, এগুলো আমি সব অ্যানিমেশন এর মাধ্যমে পড়াবো, অফলাইন অনলাইন উভয়। তো এই পরিপাকতন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিপাক নালী, আমি সংক্ষেপে লিখতেছি, পরিপাক নালী, এবং আরেকটি হচ্ছে পরিপাক গ্রন্থি। গ্রন্থি, এই পরিপাক গ্রন্থির মধ্যে কি কি আছে? আমাদের মুখের মধ্যে লালা যে বের হয়, সেখানে আছে লালা গ্রন্থি, লালা গ্রন্থি। তারপরে আমাদের মানুষের দেহের সবচেয়ে বড় যে গ্রন্থি, তার নাম যকৃৎ বা লিভার। এখন আমরা প্রতিদিন ক্লাসে একটা করে, আমি অনেকক্ষণ কমেন্ট করি নাই, একটা না ক্লাস নিচ্ছিলাম। তামিম, ওয়ালাইকুম আসসালাম, সাইদ, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ডকে আরো বাড়াইতে হবে। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবেন আপনারা এখন, সেটা হচ্ছে প্রতিদিন একজনকে পুরস্কার দেওয়ার চেষ্টা করি। আজকের পুরস্কারটা হচ্ছে আমরা 100 টাকা সেন্ড মানি করবো, ঠিক আছে? আজকের পুরস্কারটা হচ্ছে আমরা 100 টাকা সেন্ড মানি করবো। তো আপনাদের কাছে যে প্রশ্নটা জানতে চাইবো, দুটি প্রশ্ন থাকবে, যে দুটির উত্তর সঠিক দিতে পারবেন সেই এই টাকাটা বিকাশে পেয়ে যাবেন, অথবা সামনাসামনি দেখা হলে তার চাইতে অধিক দামি কোনো গিফট আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, গ্রন্থি 5টা আছে, লালা গ্রন্থি, যকৃৎ, তারপরে হচ্ছে আপনার যকৃতের পরে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, অগ্নাশয়, অগ্নাশয়, এবং সবার শেষে হচ্ছে আন্তরিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থি, ওকে? আচ্ছা, আর পরিপাক নালীটা আমাদের কোথা থেকে দেখেন? পরিপাক নালীটা আমাদের মুখ থেকে শুরু হয় এবং পর্যায়ক্রমিকভাবে পরিপাকটা শেষ হয়। আমরা হাগু যে করি, পায়ু, এই পায়ুর মাধ্যমে হাগু করে আমাদের
ওই পরিপাক নালীর বিষয়টা শেষ হয়। তো এইটা যখন আপনি একটা ছকের মাধ্যমে শিখবেন তখন কিন্তু আপনার লাগাতার কি হবে, ভালো মনে থাকবে যে হ্যাঁ আমি এটা পারছি। আচ্ছা, আজকের প্রথম প্রশ্ন আপনাদেরকে কমেন্টেও অ্যান্সার দিতে পারবেন, যারটা সবার আগে দেখবো সেই জিতবেন আর কি, উইন হবে। তাহলে প্রথম প্রশ্ন আমাকে একটু অ্যান্সার দিবেন। প্রশ্ন কিন্তু প্রথম, ইপিফাইটস কাকে বলে বা ইপিফাইটস বলতে কি বোঝো? শুধু মূল কথাটা লিখলেই হবে। দেখি কেউ একজন লিখেন তো, একটু দ্রুত কমেন্ট করেন দেখি যারা আছে। ইপিফাইটস কাকে বলে? ইপিফাইটস কাকে বলে? ইপিফাইটস কাকে বলে? ইপিফাইটস কাকে বলে? কমেন্ট দেখতেছি। কেউ পারছেন? দেখেন তো কোনোভাবে পারেন কিনা। মানে আজকে আমরা কি শিখলাম সেটাও তো একটু দেখতে হবে। এই শব্দটাকে আলাদা করেন, এটা তো আমি পড়াইছি একটু আগে, জানি। দেখেন কে আছেন, পাচ্ছেন কে কে, দেখেন ইপিফাইটস। থাকলো, আমরা কমেন্ট চেক করবো। আচ্ছা, তাহলে বায়োলজিকে সহজ করার জন্য আমরা সেকেন্ড যে উপায়টা দিলাম সেটা হচ্ছে ছক আকারে করবেন। আমরা শুধু উপায় দিয়ে শেষ করবো আজকে। এরপরে 3 নম্বরে যদি আমরা যাই তাহলে মনে রাখবেন বায়োলজিকে সহজ করার জন্য আমরা ছন্দ আকারে করব। ছন্দ, এরকম ছন্দ দিয়ে বায়োলজি শিখব। ধরে বলে ঠিক কিনা, যাক একটু মাঝে মধ্যে বোরিং কাটানোর জন্য মজা। তো ছন্দ, প্রচন্ড ছন্দ আছে। স্যার ছন্দ কেন করব? কারণ ছন্দ দিয়ে ছায়া ছন্দ হবে, ছন্দ দিয়ে মনে রাখবো। কারণ এত 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 তথ্য বায়োলজির মধ্যে যে ছন্দ ছাড়া এত তথ্য মনে রাখা কষ্ট। হ্যাঁ, অনেকে এত বেশি ছন্দ হয়ে যায়, ছন্দ মনে রাখার জন্য আবার ছন্দ, তখন জীবনটা ছন্দ, লাস্টে ছন্দ পতন হয়ে যায়। আমি সেই রকম বলছি না, তবে মোটামুটি। যেমন দেখেন আপনাদের 9-10-এ ছিল কিন্তু আপনারা পড়েন নাই, একটা উদ্ভিদ যে পুষ্টি গ্রহণ করে তার অধিকাংশই কিন্তু সে মাটি থেকে শোষণ করে। এই জন্য উদ্ভিদ পুষ্টিকে বলা হয় খনিজ পুষ্টি। আপনাদের 5ম অধ্যায়ের মধ্যে ছিল কিন্তু সেটা শর্ট সিলেবাসে ছিল না। তো যাই হোক, এই উদ্ভিদের পুষ্টি উপাদানের মধ্যে 9টি পুষ্টিকে বলা হয় ম্যাক্রো পুষ্টি। ম্যাক্রো, MACRO, ম্যাক্রো মানে বড়, হ্যাঁ মানে বেশি গুরুত্বপূর্ণ ম্যাক্রো পুষ্টি। এই ম্যাক্রো পুষ্টি 9টি নাম মনে রাখার চাইতে আমি যদি একটা ছন্দ বলি যে MGK ক্যাফে, মানে MGK নামক মনে করেন একটা ক্যাফে আছে, MGK ক্যাফে ফর নাইস চপস, MGK ক্যাফে ফর নাইস চপস, MGK ক্যাফে ফর নাইস চপস। তাহলে দেখেন এই যে Mg একটা মৌল পেয়ে গেলেন, ম্যাগনেসিয়াম, K পটাশিয়াম, Ca ক্যালসিয়াম, N নাইট্রোজেন, C কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তারপরে কি ফসফরাস এবং সালফার। তো ছন্দ মাঝে মধ্যে ভালো কাজে লাগে। আবার ওই যে এই 9টা হচ্ছে ম্যাক্রো, আর 8টি আছে যেগুলোকে বলা হয় মাইক্রো মৌল। মাইক্রো মানে যেগুলো প্রয়োজন তবে এত গুরুত্বপূর্ণ না, একটু কম গুরুত্বপূর্ণ, মাইক্রো মৌল। তো এই 8টা মনে রাখার জন্য আমি বলি ম্যাম বোধ হয় তামাক টেনে ফিরছে, বাইরে থেকে ঘুরি খেয়ে এসেছে। ম্যাম বোধ হয় তামাক টেনে ফিরছে, সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে। কাজেই এই শব্দগুলো মাঝে মধ্যেই মনে রাখা যায়, অবশ্যই যায়। তো আপনাকে সে বিষয়টা খেয়াল করতে হবে। তো এইখানে আমি যেটা ফিল করলাম যে আমার আর আপনাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে বা অন্যান্য টিচারের সাথে, বিষয়টা হচ্ছে দেখেন ওষুধ এবং ঔষধ দুইটা কি একই জিনিস? প্রায়, কিন্তু একদম বহু একই জিনিস নয়।
ইংলিশে একটাকে আমরা বলি ড্রাগ এবং আরেকটাকে বলি মেডিসিন। ড্রাগ কোনটা? যেটা একদম পিওর র ম্যাটেরিয়াল। মনে করেন আমরা তুলসী পাতার যে নির্যাসটা, এটা হচ্ছে ড্রাগ। কিন্তু যখন আপনি বাজার থেকে কাশির সিরাপটা নিয়ে আসছেন, সেটা কিন্তু মেডিসিন। তার মধ্যে তুলসী পাতার সাথে আরো কিছু উপাদান আছে, কিছু অনেকগুলো সুগার বা কোনো মিষ্টি জাতীয় উপাদান মিশ্রিত থাকে এবং অনেকগুলোতে সুগন্ধি অ্যাড করা থাকে। তাছাড়া অনেকে খেতে চাইবে না। তার মানে ড্রাগটা হচ্ছে পিওর। আপনি পরীক্ষার খাতায় লিখবেন ড্রাগ পিওর, কিন্তু আমি আপনাকে ওটাকে মনে রাখানোর জন্য, টেকনিক ফলো করার জন্য তার সাথে আরো কিছু এলিমেন্টস অ্যাড করে সেটাকে আপনার মনের মধ্যে ঢোকাই দিব। অবশ্যই তার মধ্যে ড্রাগ থাকবে, তবে তার সাথে আরেকটু ভালো লাগার জন্য একটু প্যাকেটজাত করলাম, মোড়ক করলাম, এইরকম একটা সম্পর্ক হবে আপনার এবং আমার মধ্যে। এখন সেই সম্পর্কে যদি মাঝে মধ্যে বেশি টানপোড়ন হয়ে যায়, আপনি পড়তেছেনই না, একটা পরীক্ষাতেও ভালো করতেছেন না, তো যে কাচের সিরাপে বোতল ধরে টানাটানি করলে বোতল পড়ে কিন্তু ভেঙে যাইতে পারে। এরকম অনেক স্টুডেন্ট ভেঙে যায়, মানে তাদের ক্যারিয়ারটা অনেক সময় ধ্বংস হয়ে যায়। এই বিষয়টাও মাথায় রাখবেন। তো যাই হোক, 3 নাম্বার হচ্ছে ছন্দ। আমরা ছন্দ দিয়ে বায়োলজি শিখবো। 4 নাম্বারে আপনারা ছন্দ যে কোনো অধ্যায়ে বলেন, প্রচন্ড ছন্দ আছে। কারণ আমার মেডিকেল যেহেতু টার্গেট বায়োলজিতে, যারা বায়োলজি করবেন ভালো করে করবেন এবং মেডিকেল টার্গেট নেবেন। স্যার আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট। ইঞ্জিনিয়ারিং আপনার টার্গেট না, ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে 1 লক্ষ স্টুডেন্টের টার্গেট, টিকবে 1 লক্ষ না। কাজেই আপনার ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে হলেও আপনার এই সাবজেক্টটাতে এ প্লাস লাগবে। আপনি এ প্লাসের মতো করে হলেও ভালো করে পড়িয়েন, সব সাবজেক্টকেই সমানভাবে মূল্যায়ন করবেন। তবে যাদের মেডিকেল টার্গেট, যেহেতু মেডিকেলে 100 মার্কের পরীক্ষার মধ্যে 30 মার্কের থাকে বায়োলজিতে, এই জন্য বায়োলজিকে একটু বেশি ফোকাস দিবেন, প্রথম থেকেই পড়বেন, এখন থেকেই পড়বেন। 4 নাম্বার, বায়োলজিকে সহজ করার জন্য 4 নাম্বার যে উপায়টা, সেটা হচ্ছে পার্থক্য দিয়ে বায়োলজি করবেন। যেমন কি স্যার, যে শ্বসনে অক্সিজেন প্রয়োজন হয় তাকে সবাত শোষণ বলে। অবাত শোষণের সংখ্যা কি কাউকে বলা লাগবে? অক্সিজেন ছাড়া যে শ্বসনে অক্সিজেন প্রয়োজন হয় না। এক পাশ পড়লে অপর পাশ হয়ে যায়, এক পাশ পড়লে কি হয়ে যায় বলেন? অপর পাশ অটোমেটিক হয়ে যায়। এটাই হচ্ছে মজার বিষয়। এই জন্য পাঠ্যক আকারে পড়বেন বায়োলজি, আপনার বায়োলজি যথেষ্ট সহজ হবে। এক পাশ খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন, অপর পাশটা অটোমেটিক হবে এবং আপনার মাথায় মেমোরি থাকবে কিন্তু এক পাশ। যেমন ওই যে আমি গ্রায়োফাইট টেরিডোফাইটটা বললাম, তাদের গুরুত্ব আছে, অর্থনৈতিক গুরুত্ব। একটা হচ্ছে আপনার শ, গ্রায়োফাইটের অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে শ, আর টেরিডোফাইটের অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে উ শা শা। উৎপাদক হিসাবে, শাক হিসাবে, বুঝতে পেরেছেন? এগুলো এই যে জাস্ট মনে রাখার জন্য শ উ শা ঢং করবেন মাঝে মধ্যে নিজের সাথে নিজেকে, তখন দেখবেন যথেষ্ট পরিমাণে পড়া মনে থাকতেছে, কাজেই পাঠ্যক আকারে করবেন, ছন্দ দিয়ে পড়বেন। এবার আসেন স্পেশাল, যাদের অ্যাডমিশন লাগবেই বাংলাদেশের একটা ভালো প্রতিষ্ঠানে, তারা কোরিলেটেড বিষয়টাকে খুব ভালো করে মাথায় রাখবেন। কোরিলেশন বা কোরিলেটেড করে পড়বেন, এইটা খুব 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 কাজে দেয়। কোরিলেটেড করে পড়া। যেমন আপনারা 9-10 পড়েছেন, 1898 সালে কার্ল ব্যান্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। 9-10 পড়েছেন। 1898 আর কি ঘটলো সেটা একটু পড়েন। ক্যামিলো গলজি বডি আবিষ্কার করেছেন। ক্যামিলো গলজি কি করেছেন বলেন? গলজি বডি আবিষ্কার করেছেন 1898 সালে। এছাড়াও বার্নেস ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেছেন। এই যে কোরিলেটেড করে একই পড়াগুলোকে একসাথে আনতে পারতেছেন, এটাই হচ্ছে মজার কোরিলেটেড। 1905 সালে কি হয়েছে? বঙ্গভঙ্গ হয়েছে। বঙ্গভঙ্গের সাথে বায়োলজির কোনো সম্পর্ক নাই। আর কি হয়েছে? আপনারা 9-10 চতুর্থ অধ্যায়ে আপনাদের যে শর্ট সিলেবাস ছিল, সেখানকার মধ্যে আপনারা দেখেন আপনাদের 68 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে বিজ্ঞানী কালো মানুষ, ব্ল্যাক ম্যান। 1905 সালে সালোক সংশ্লেষণকে 2টি পর্যায়ে ভাগ করেছে: আলোক নির্ভর পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়। ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন এই জিনিসটা আমার ইন্টারে কি কাজে লাগতেছে? ওই সেম পড়া আবার আছে 9ম অধ্যায়, উদ্ভিদ শারীরিক তত্ত্ব অধ্যায়ের নাম। তার সাথে মনে রাখবেন, এই ব্ল্যাকম্যান ওই ব্যক্তি, একই ব্যক্তি 1905-এ আরো একটা কাজ করেছিল। উনি লিমিটিং ফ্যাক্টর নামক একটা বিষয়ও তিনি বর্ণনা করেছিলেন, আবিষ্কার করেছিলেন। লিমিটিং ফ্যাক্টর, ল অফ মিনিমাম। ঠিক আছে, এটা ওই অধ্যায়ে পড়বে। আর কি হয়েছে 1905 সালে? বিজ্ঞানী বেটসন, উনি সর্বপ্রথম
জেনেটিক্স শব্দটি ব্যবহার করেছেন, জেনেটিক্স শব্দটি ব্যবহার করেছেন। লাস্ট 1905-এ কৃষক মুড়ি খায়, কৃষক মুড়ি খায়, মুড়ি খাইতে খাইতে বিভিন্ন ধানের নাম বলতে পারে, কিন্তু ওই ধানগুলো কিন্তু কৃষক আবিষ্কার করে, তার মানে নামকরণ করেছেন। কৃষকের ইংরেজি কি? ফার্মার। ফার্মার এবং মূল, ফার্মার এবং মূল 1905 সালে মিওসিস নামকরণ করে। স্যার মানে আমি আপনাদেরকে যেগুলো বোঝাচ্ছি বিশ্বাস করেন আমার এইভাবেই এই পড়াগুলো মুখস্থ আছে বা মনে আছে। তা আমি চিন্তা করি আমি যেটা রাখতে পারি হয়তো বা আমার স্টুডেন্টও সেইভাবে রাখতে পারবে, আমি অতটুকু দিচ্ছি। আমার অনেকগুলো হয়তো আমার চাইতে আপনি পড়তে পড়তে দেখবেন অন্য কোনো প্যাটার্নে আপনার আরো বেশি মনে থাকছে, সেটাও কিন্তু কার্যকর। কাজেই বায়োলজি সহজ করার জন্য কোরিলেটেড ভাবে পড়বেন। নাম্বার 6, 6 নাম্বার, বায়োলজিকে সহজ করার জন্য আপনারা চিত্র এঁকে এঁকে পড়বেন, বেশিরভাগ চিত্র আঁকার চেষ্টা করবেন। চিত্র, এই যে আমি অ্যানিমেশন ভিডিও দেখানোর কথা বলেছি, ভিডিও দেখে দেখে পড়বেন। আর যখন কলেজে বা আমাদের ব্যাচে যেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে সেগুলো লাইভ নিজেদের হাতে লাইভ নাড়াচাড়া করে দেখে দেখে সেগুলো শিখবেন। যদি একবার লাইভে আপনি দেখে দেখে সেটা শিখতে পারেন তাতে কোনো সন্দেহ নাই যে আপনি ওই টপিকটা ভালো জানেন। যেমন আপনাদের রুই মাছ আছে, হ্যাঁ আপনাদের অনেকে ওগুলো পড়াবে না, কিন্তু আমি নিয়ত করেছি। যেমন ধরেন যে কাঁকড়া, কাঁকড়া তো আমার এখান থেকে বাসা থেকে বেরোলে একটু সামনে বাজারে বিক্রি হয়, কিনে নিয়ে যাবো আপনাদের জন্য 5টা। অনেকেই ভয় পাবেন, অনেকে পাবেন না। কাঁকড়া তো এমন ভয়ের অত ভয়ঙ্কর কিছু না, ছোটগুলো নিয়ে গেলাম। আপনি কাঁকড়াটা হাত দিয়ে বোলালেন, ঠিক আছে, ওর ত্বকের উপর এরকম আছে, এটার উপর একটা পাতলা পর্দা আছে, নাম ম্যান্টল, ঠিক আছে। তাহলে কাঁকড়া কোন পর্বের অন্তর্ভুক্ত? যখন আপনি নিজে একবার কাঁকড়াটাকে দেখে সেটার পর্বের মানে বৈশিষ্ট্যটা আপনি ধরতে পারবেন, বিশ্বাস করেন আপনি খুব চমৎকার ভাবে বাকিগুলো বর্ণনা করতে পারবেন, খুবই চমৎকার ভাবে আপনি এগুলো বর্ণনা করতে পারবেন, ঠিক আছে। তাহলে চিত্র দেখে দেখে পড়বেন। নাম্বার 7, ওই যে কিওয়ার্ডস গুলো বা এগুলো আছে, বায়োলজির মধ্যে কিছু বিষয় মুখস্থ থাকবে, এটা মেনে নেবেন। ইন্টার লেভেলের 20 থেকে 25% বিষয় মুখস্থ আছে। কতগুলো শব্দ আছে আমি ভেঙে ভেঙে ব্যাখ্যা করতে পারি, কিন্তু ওই ভাঙার চাইতে নরমাল মনে রাখাটাই অনেক সহজ, নরমাল মনে রাখাটাই অনেক সহজ। তো ওই সময় কিছু কিছু জিনিস মুখস্থ রাখবেন, এটা মাথায় রাখেন যে হ্যাঁ কিছু বিষয় মুখস্থ আছে, সেগুলো মুখস্থ করতে হবে। যেমন ধরেন আমাদের নাম হোমো সেপিয়েন্স, এটা কি বুঝে পড়েছেন নাকি মুখস্থ করেছেন? এরকম কিছু শব্দ থাকবে মুখস্থ বিদ্যা, এগুলো মুখস্থ করে করে পড়বেন, ঠিক আছে। 8 নাম্বার, 8 নাম্বার হচ্ছে নিজস্বতা রাখবেন প্রত্যেকটা কাজে। আপনি একটা নোট যে তৈরি করবেন, এই নোটটা আপনার ইউনিক হইতে হবে। টিচার নোট দিবে, টিচার শিট দিয়ে দিবে, টিচারের শিট করে উদ্ধার করে ফেলবো। স্যার টিচার যে শিট দিবে তার চাইতে আপনি গুগল করেন, চ্যাটজিপিটি করেন, অনেক বেশি বেশি ইনফরমেশন আসবে। এত ইনফরমেশন আপনার জীবনেও মাথায় থাকবে না। কাজেই মনে রাখতে হবে যে আপনি যেগুলো করবেন, দেখেন আমার আপনাদের সব অলমোস্ট সব শিট আছে, কিন্তু এই প্রত্যেকটা শিট আমি নিজের হাতে লিখে লিখে তারপরে লেখাগুলো স্টুডেন্টকে দিলে খরচ বেশি হয়, এই জন্য আমি পরে বাধ্য হয়ে টাইপিং করেছি। আমার ইচ্ছা ছিল হাতের লেখাগুলোই দিব প্রতিটা শিট। আপনিও কিন্তু আপনি সেম, আপনি ক্লাসে লিখবেন, লিখে লিখে শিখবেন। কখনো কিন্তু কোথাও দেখবেন না বাবা পড়া লেখা দুইটা একসাথে, পড়া লেখা বা লেখা পড়ার সাথে লেখার সম্পর্ক, এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তো এই হচ্ছে বায়োলজিকে সহজভাবে পড়ার জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছু ট্রিক্স দিলাম। আপনারা এগুলো দেখবেন, বুঝবেন। এবং আরেকটা খুব ভালো বিষয় হয় যদি এমন করতে পারেন যে আপনি এখন যখন পড়বেন আপনার একটা মাথায় থাকবে, আর 2টা বছর পরে আমি যখন ভালো একটা প্রতিষ্ঠানে টিকবো, আমিও কোনো কোচিং সেন্টারে বা কাউকে এভাবে পড়াবো। যদি এর সাথে আপনি আরেকটা স্বার্থকে অ্যাড করতে পারেন, আপনার পড়তে এবং পড়াইতে দুটোতেই ভালো লাগবে। কাজেই স্বার্থ অ্যাড করবেন, ভালো স্বার্থ অ্যাড করবেন, বাবা মার সম্মানগুলো যাতে আরো বেড়ে যায় এই বিষয়টা মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী কালকে একেবারে কোনো টপিক নিয়ে স্পেশাল ভাবে আলোচনা করব। আজকে শুধু গাইডলাইন দিয়েছি, আগামী দিন আমরা টপিক ভিত্তিক স্পেশাল আলোচনা করব। সেম টাইমে আগামী কালকেও ক্লাস হবে এবং এভাবে আমরা ট্যাবে বা এভাবে নিব। ট্যাবে যখন আমরা নিব তখন আমরা প্রত্যেকটা জিনিস, যেমন দেখেন আমি ট্যাবে আপনাদেরকে জাস্ট শেষ করে দিচ্ছি। আমি ট্যাবে অনেকগুলো অ্যাপস, আমি কতগুলো পেইড অ্যাপস আমি কিনে রেখেছি টাকা দিয়ে, কতগুলো আছে ফ্রি আছে, হ্যাঁ
এই যে আমার কাছে হুবহু মানুষের কি আছে বলেন, হুবহু মানুষের কঙ্কাল আছে। আবার আমি যখন আপনাদেরকে ট্যাব দিয়ে পড়াবো তখন কিন্তু প্রত্যেকটা পার্ট এখান থেকে আমি আপনাদেরকে আলাদা করে করে কি করতে পারবো বলেন, দেখাতে পারবো। প্রত্যেকটা পার্ট আমি এরকম দেখাতে পারবো আপনাদেরকে। এই মাথাটা দেখলেন, ঠিক আছে। তারপরে এই যে দেখেন আমাদের যে বুকের দিকের অংশটা, তখন কিন্তু এগুলো আপনাদের কাছে বুঝতে খুব সুবিধা হবে। এছাড়াও এই যে আমাদের মধ্যে ধরেন রক্ত কিভাবে যাচ্ছে, ব্লাড ফ্লোটা কিভাবে হচ্ছে না হচ্ছে, এই প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদাভাবে শিখতে পারবো রিয়েল ভিডিওর মাধ্যমে এবং অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে। তো সেই জিনিসগুলো প্রত্যেকটাই সাজিয়ে রেখেছি। যেমন এখন আমি আপনাদেরকে যেই অ্যাপসটা দেখাতে চাচ্ছি, মনে হয় এটাতে লগ ইন করতে হবে, বেশিক্ষণ লাগে না অবশ্য লগ ইন করতে। ফোন নাম্বার, এই যে দেখেন এই যে আপনাদের বায়োলজির আমি সেকেন্ড পার্টটা রাখছি। তো এখানে আমরা যে অধ্যায়ে প্রবেশ করি না কেন, সাপোজ মনে করেন যে আমরা যদি এইটাতে যাই, বর্জ্য নিষ্কাশনে গেলাম, হ্যাঁ, আমাদের কিডনি দিয়ে কীভাবে আমরা মূত্রটাকে নিষ্কাশন করি বা ত্যাগ করি, যদি আমরা সে বিষয়ে যাই। একটু লোডিং হচ্ছে, ওই পেইড হলেও মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে। দেখেন লোডিং হচ্ছে, আপনারা দেখতেছেন এখানে। তো এরকম আমি কিন্তু এই প্রত্যেকটা জিনিস যখন নিজের চোখে দেখে দেখে শিখবেন, বিশ্বাস করেন এগুলো আপনার দীর্ঘদিন আপনাকে প্রচণ্ড ভালো রাখবে এবং আরেকজনের চাইতে আপনাকে ইমপ্রুভমেন্ট দেখাতে যথেষ্ট পরিমাণে হেল্প করবে, সহায়তা করবে। এই বিষয়ে আপনি শতভাগ আস্থাশীল থাকতে পারেন। যখন নিজের চোখে দেখে দেখে পার্টগুলো শিখবেন, আপনার ভবিষ্যতে ডাক্তার হওয়ার প্রতিও একটা অন্যরকম আগ্রহ তৈরি হবে যে আমি তো এই বিষয়গুলো সম্পর্কে জানি। এই জন্য বারবার বলি, একটা অন্যান্য কি রাখবেন, টার্গেট রাখবেন মনের মধ্যে, এবং সেটা সিক্রেটলি রাখবেন, বেশি প্রকাশ করার দরকার নেই। স্যার একটু ডাউনলোড হতে মনে হয় সময় লাগতেছে, কেন করতেছে কাজ আমি জানি না, কারণ এটা একটু ক্লাসে নেওয়ার সময় আমি করাইছিলাম এর আগে ডাউনলোড, আবার বলে ডাউনলোড হচ্ছে। ক্লাস নিয়েছিলাম এই অধ্যায়। এই যে দেখেন, হ্যাঁ, তা আমাদের যে কিডনি, তাহলে কিডনিটা কোন দিকে আছে, কোথায় আছে, হ্যাঁ, এই যে আমাদের রেচনতন্ত্র আপনারা দেখতেছেন সবাই নিশ্চয়ই, এই যে দেখেন রেচনতন্ত্র, ডান কিডনি বাম কিডনি, ঠিক আছে, তারপরে রেচননালী, মূত্রনালী, মূত্রথলি, হ্যাঁ, এই যে পার্টগুলো দেখেন কিডনির ভেতরে কিভাবে ব্লাডটা যাচ্ছে, আমাদের কিডনিটা কীরকম আছে। তো এই বিষয়গুলো যখন আমরা দেখব, ভেতরের পার্টগুলো যখন দেখব, তখন ডেফিনেটলি আমাদের পড়তে খুব 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 বেশি পরিমাণে ভালো লাগবে। তা আশা করি বুঝতে পেরেছেন যে ক্লাস নেওয়ার প্যাটার্নগুলো কেমন হবে আপনাদের, সব মিলাই। হ্যাঁ, অনেকে স্মার্ট বোর্ডে নেই, সেটাও একটা বিষয়, তবে আমার চেহারা দেখানোর চাইতে বড় বিষয় হচ্ছে আপনাদেরকে শেখানো। তো সেই উদ্দেশ্যই থাকবে। আগামীকালকে আবারও ক্লাস হবে। যারা যারা ছিলেন মোটামুটি খেয়াল রেখেছি, তারপর আপনারা উপস্থিত বলতে পারেন, আমরা দেখে নেব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।